আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে আসলাম তোমাদের জন্য বোনের মৃত্যু গল্পের ৮ নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। হঠাৎ মাইক থেকে একটা আওয়াজ এলো, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, ভালো আছেন তো সবাই? সবাই সালাম নিল, সাথে আমিও নিলাম। তবে যাক, মন্ত্রীর মনটা অনেক ভালো, আমাদের সবাইকে সালাম তো দিয়েছে। আমরা ছাড়া এখানে অনেক বড় বড় নেতারাও আছে। রিয়া বলল, আমাকে তো আপনারা সবাই চিনেন। আমি বললাম, এই তাসলিমা, ওনাকে না চিনার কি আছে রে? ওনার পরিচয় তো আমরা সবাই জানি, উনি এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তাসলিমা বলল, তোকে বকবক করতে বলেছে উনি, চুপ করে শোন কি বলে। রিয়া বলল, তো আজকে আমি আপনাদের সামনে আসলাম কেন জানেন? আমি আপনাদের সবার সেবা করতে চাই, সেই সুযোগ আমাকে দিবেন না আপনারা? আমি বললাম, দেওয়ার কি আছে, আপনি আমার উপকার করলেই তো আমার আর কিছু লাগবে না, চান্স পেলে বউ করে নিব। রিয়া বলল, আমি সারা জীবন আপনাদের পাশে থাকতে চাই, এজন্য আজকে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি সারা জীবন চিরকুমারী হয়ে থাকব, কখনো বিয়ে করব না। আজকে রক্ত, দুধ, পানি এই 3 জিনিস দিয়ে আমি পবিত্র হয়েছি। তাই আমি সবাইকে অনুরোধ করে বলছি, কেউ আমার পেছনে পড়ে থাকবেন না। আজকে যাকে এখানে মারা হয়েছে তিনি একজন মন্ত্রীর ছেলে, এটা তো সবাই জানেন। আমাকে প্রপোজ করার কারণে ওকে মারা হয় নাই, ছেলেটা 2টা মেয়েকে রেপ করেছে, এজন্য ওকে মারা হয়েছে। সবাইকে এখানে ডাকার এটাই কারণ। ইদানিং অনেক জায়গা থেকে আমার বিয়ের প্রস্তাব আসছে, তাই আমি আমার মতো জানিয়ে দিলাম সবার সামনে। সো আমি কি বলছি মনে থাকবে তো সবার? আমি অল্প বয়সে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছি, তাই আমি চাই আজীবন আপনাদের সেবা করে কাটাতে। এসব বিয়ে টিয়ে করে সময় নষ্ট করতে চাই না। রিয়ার এই কথা শুনে আমি বুকের মাঝে হাত দিয়ে বসে পড়লাম। তাসলিমা বলল, এই তোর কি হয়েছে? আমি বললাম, তাসলিমা রে, আমার আম্মুর স্বপ্ন বুঝি আর পূরণ হলো না। তাসলিমা বলল, কি হয়েছে বলবি তো? আমি বললাম, ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছি। তাসলিমা বলল, এটা মাথায় রাখবি, আমরা ওনার জন্য কাজ করতে এসেছি, আর এখানে কোনো প্রেম ভালোবাসা এসব চলবে না। আর আমার মনে হয় কি জানিস, উনি যা বলেছে ভালোই হয়েছে। আমি বললাম, ভালো না চাই? আচ্ছা তুই বলতো, তুই একটা মেয়ে, তোর কি জামাই দরকার আছে না? তাসলিমা বলল, হুম আছে। স্বামী ছাড়া কোনো মেয়ে চলতে পারে না, হয়তো অনেকেই পারে, তবে তাদের মন পাথর দিয়ে গড়ানো। আমি বললাম, তাহলে রিয়া এই কথা বলল কেন? তাসলিমা বলল, এই তুই কি বলিস, উনি আমাদের ম্যাম হয়। রিয়া বলতে কেউ যদি শুনে তাহলে বাড়িতে আর যেতে পারবি না, এখানেই কেটে রেখে দিবে। আমি বললাম, ধুর, ভালো লাগে না, যত সব ভেজালে শুধু আমিই পড়ি। তাসলিমা বলল, আরে আরে কই যাস? আমি বললাম, বাসার ভেতরে আছি, ওর ডায়লগ আর শুনতে পারবো না, এমনিই মনটা ভেঙে একাকার হয়ে গেছে। হেঁটে হেঁটে ভেতরে চলে গেলাম। আসলেই কিছু কিছু স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়, এগুলো হয়তো বাকি জীবনে আর পূরণ হবে না। আমার আম্মুর ইচ্ছে বুঝি আমি আর পূরণ করতে পারলাম না। আচ্ছা ও এমনটা বলল কেন? এখানে কোনো কারণ তো আছেই, আবার হয়তো নাই। যাক, এসব আমার চিন্তা করে কি লাভ। গাইস, তোমরা তো জানো আমার ক্যাশ প্রাইজ গিভওয়ে করার কথা ছিল, যেটা রোজার ব্যস্ততার কারণে করা হয়নি। আমি ইনশাল্লাহ ঈদের দিন গিভওয়েটা করব। তোমরা হয়তো ভাবছো আমি গিভওয়ে করার জন্য টাকা কোথায় পাবো। আমি 1x গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড রেদওয়ান8 ইউজ করো তাহলে তোমরা অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর 1x কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা রয়েছে। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। সামনে তাকিয়ে দেখি একটা পিচ্চি মেয়ে বল নিয়ে খেলা করছে। আমি ডাক দিয়ে বললাম, এই বাবু, এই দিকে আসো। একটা ছেলে আমার দিকে এগিয়ে এসে বলল, এই আপনি কে? আর ম্যাডামকে বাবু বলছেন কেন? আমি আমার কার্ডটা ছেলেটাকে দেখাতেই ও দূরে সরে গেল। আমি মেয়েটার কাছে গিয়ে বললাম, কি করো মামুনি? মেয়েটা বলল, এই আমাকে মামুনি বলবে না, আমার নাম তুবা। আমি বললাম, মামুনি তো আমি তোমাকে আদর করে বলেছি, কেন তোমার ভালো লাগে নাই? তুবা বলল, আমি এখন বড় হয়েছি বুঝলেন, এসব কেউ আমাকে বলে না, তাই হঠাৎ করে শুনে আশ্চর্য লাগলো। আমি বললাম, তুমি তো খুব কিউট করে কথা বলতে পারো, তোমার নামটা অনেক সুন্দর। যাক, তুমি এখন কি করো? তুবা বলল, এই তো ভাইয়া বল খেলি, আপনি খেলবেন আমার সাথে? আমি বললাম, না আমি খেলবো না। আচ্ছা রিয়া ম্যাম তোমার কি হয়? তুবা বলল, আরে উনি তো আমার বড় বোন, তবে আজকে আমার মনটা খুব খারাপ। আমি বললাম, কি জন্য খারাপ? তুবা বলল, জানেন আমি না কাউকে দুলাভাই বলে ডাকতে পারবো না। আপু বলল, আপু নাকি আর জীবনে বিয়ে করবে না, একা একাই জীবন পার করে দিবে। খুব ইচ্ছে ছিল দুলাভাইয়ের সাথে মজা করব, কাউকে দুলাভাই দুলাভাই বলে ডাকবো। মনে মনে বললাম, তোমার আপুর কথা শুনে তো আমার মনটাই ভেঙে একাকার হয়ে গেছে। আমি বললাম, আরে এত চিন্তা করো না, আমি আছি না, আমি দেখে নিব। তুবা বলল, আপনি কি আপুর নতুন বডিগার্ড? আমি বললাম, হুম। তুমি জানো কিভাবে? তুবা বলল, বাবা বলেছিল। আপনার নাম কি?
আমি বললাম যদি এখানে থাকি তোমার সাথে আবার দেখা হবে, তখন বলবো, কেমন? হঠাৎ একটা মাঝবয়সী লোক এসে বলল, তুবা ভেতরে যা। তুবা বলল, ওকে বাবা। এখন মনে হয় আমাদের পরীক্ষা করবে, দেখি কি হয়। আমি তাসলিমার সাথে গিয়ে ওনার সামনে মাথা নিচু করে দাঁড়ালাম। আমাদের পাশে অনেক ছেলে পেলে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন আমরা বড় কোনো অপরাধী। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা বলল, তো তোমাদের নামগুলো যেন কি? তাসলিমা বলল, জি আমার নাম তাসলিমা, আর ওর নাম রনি। লোকটা বলল, তো তোমরা এখানে এসেছো আমার মেয়েকে প্রোটেকশন দিতে, তাই তো? তাসলিমা বলল, জি স্যার। লোকটা বলল, পারবে তো আমার মেয়েকে রক্ষা করতে? আমি বললাম, কি বলেন স্যার, পারবো না মানে? আপনি শুধু আমাদের দায়িত্ব দিয়ে দেখুন। লোকটা বলল, সে তো দিবই, তোমরা জানো ও আমার একমাত্র আদরের মেয়ে। আমি বললাম, স্যার কিছু না বললে একটা কথা বলতাম। লোকটা বলল, আমি বুঝে গেছি তুমি কি বলতে চাও। একটু আগে যে এখানে ছিল সে কি আমার মেয়ে নাকি না, এটাই তো? আমি বললাম, জি স্যার। লোকটা বলল, আমি আমার ছেলে মেয়েদের পরিচয় দিই তখন যখন ওরা বড় কিছু হতে পারে। এর আগে মানুষ জানতো আমার কোনো মেয়ে নাই। যখন রিয়াকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে পেরেছি তখন সবাই জানতে পারে আমার একটা মেয়ে আছে। ঠিক তেমনই আমার ছোট মেয়েকে এভাবে বড় করে ওর মতো একটা দায়িত্ব দিয়ে ওর পরিচয় দিব। আমি বললাম, বুঝে গেছি স্যার। লোকটা বলল, আমাকে স্যার বলতে হবে না, আমাকে আঙ্কেল বলতে পারো, এতে আমি কিছু মনে করব না। আমি বললাম, কি যে বলেন, আপনি এত বড় একজন মানুষ, আপনাকে কিভাবে আঙ্কেল বলি? লোকটা বলল, সে যাই বলো, এর আগে অনেক বডিগার্ড আমার মেয়েকে রক্ষা করার জন্য এসেছিল, কিন্তু সবাই ভয়ে পালিয়ে গেছে। আমি বললাম, কেন জানতে পারি? লোকটা বলল, সে পারবে, তবে সময় হলে। আমার এই মেয়েকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে অনেক বড় বড় মন্ত্রীকে মারতে হয়েছে আমার, তো তুমি ভাবতে পারছো ও আমার কত আদরের মেয়ে। আমি বললাম, স্যার বুঝে গেছি, আর বলতে হবে না। লোকটা বলল, তোমাদের মাকে নয়তো তোমার বাবাকে কল করো। আমি বললাম, কিন্তু কেন স্যার? লোকটা বলল, যা করতে বলেছি তাই করো। আমি আমার মাকে কল দিলাম। আম্মু বলল, বাবা বল, সব ঠিক আছে তো? লোকটা বলল, বলো আজকের পর থেকে আমার মুখ আর নাও দেখতে পারো। ফোনটা হাতে রেখে আবার বললাম, কি স্যার? স্যার বলল, যা বলতে বলেছি তাই বলো, আমি এত বেশি কথা পছন্দ করি না। আমি ভয়ে ভয়ে আম্মুকে এই কথা বলে দিলাম, ফোনটা রেখে দিলাম। তবে তাসলিমা স্বাভাবিক হয়েই বলল, ওর ভেতরে কোনো রিয়াকশন দেখতে পারলাম না। উনি আমাদের সামনে দুইটা পিস্তল রেখে বলল, আমার মেয়ের জন্য তোমরা কি কি করতে পারবে? তাসলিমা বলল, স্যার আমরা আমাদের জীবনটা পর্যন্ত দিয়ে দিব ওনার জন্য। আমি মনে মনে বললাম, তুই জীবন দে শালি, মরার কোনো ভয় নাই নাকি? ওর জন্য কেন আমরা মরব? আমাদের কি এই জীবনের কোনো মূল্য নাই? কিন্তু ওনার কথা যদি না শুনি এমনি উনি আমাদেরকে মেরে ফেলবে। শালা কি একটা বিপদে এসে ফেসে গেছি, এখন এটা বুঝতে পারছি। স্যার বলল, এই ছেলে তোমার কি হলো, কথা বলো না কেন? ভয়ে ভয়ে বললাম, জি স্যার, আমরা ম্যাডামের জন্য নিজের জীবন বিলিয়ে দিতেও রাজি আছি। স্যার বলল, গুড, তোমরাই তো পারবে, এখন পিস্তল নিয়ে নিজের মাথায় তাক করে ধরো। আমি বললাম, কি? স্যার বলল, এত অবাক হওয়ার মতো কি আছে, যা বলেছি তাই করো। তাসলিমা তো সাথে সাথে পিস্তল নিয়ে ওর নিজের মাথায় ধরে আছে। এখন যদি প্রিয়জনের জন্য মরতাম তাও কোনো আফসোস থাকতো না, আর অপরিচিত একটা মেয়ের জন্য নিজের জীবন দিয়ে দিব ভেবেও কষ্ট হচ্ছে। আস্তে আস্তে আমিও আমার মাথায় ধরলাম, তবে আমার হাতটা কাঁপতে লাগলো। তাসলিমা বলল, স্যার আমার বাবা মা সবসময় বলতো ডিউটি অবস্থায় মারা গেলে তুই বলতে পারবি দেশের জন্য মারা গিয়েছিস। আর আজকে তো আমরা একজন মহান মানুষের জন্য মরব, তিনি আমাদের দেশের রত্ন, দেশের সেবা করেন উনি। মরার পর সবাই বলবে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুইজন প্রাণ দিয়েছে, এর থেকে মহান আর কি হতে পারে? তাসলিমার কথা শুনে একটু সাহস এলো। আমি বললাম, জি স্যার, মরতে হলে দেশের জন্য মরব, আপনি শুধু বলেন, এখন ওই ট্রিগার চাপ দিব। 1 2 3 বলে কাউন্ট করার সাথে সাথেই কি যেন মনে করে চাপ দিলাম, কিন্তু গুলি বের হলো না। এটা দেখে মনটা আনন্দে নেচে উঠল। তার মানে আমরা পরীক্ষায় পাশ করেছি, আজকে থেকে আমরা ওনার বডিগার্ড হয়ে কাজ করব। স্যার বললেন, গুড জব, তোমরা পেরেছো। এর আগে অনেকেই এমন পরীক্ষা দিয়েছি কিন্তু কেউ পাশ করতে পারে নাই, তোমরা পেরেছো। আমি বললাম, বলেছি না স্যার, আমরা ম্যামের জন্য সব করতে পারি। দেখিয়েন ওনার শরীরে একটাও ফুলের টোকাও পড়তে দিব না। তবে কে কি করবে আমি জানি না, আমি থাকতে কখনো ম্যাডামের কোনো ক্ষতি হতে দিব না, এটা আমার প্রমিস। স্যার বললেন, তোমার কথা আমার পছন্দ হয়েছে, আমার সাথে আসো। উনি আমাকে ধরে নিয়ে টেবিলে বসালেন, আর তাসলিমা এক সাইডে দাঁড়িয়ে আছে। স্যার বললেন, তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি, তুমি আমার মন জিতে নিয়েছো। এই ওকে খাবার দাও তো। আমি বললাম, স্যার আপনার সাথে বসে খাবার খাওয়ার মতো যোগ্যতা আমার নাই। স্যার বললেন, আরে এভাবে নিজেকে ছোট মনে করবে না, খাও। ওনার কথা শুনে মনে হলো সত্যি উনি খুব ভালো। কিছু খাবার খাওয়ার পর গলায় জ্বালা পোড়া করতে লাগলো, মনে হচ্ছে যেন আমার ভেতরটা আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। খাবার রেখেই গলায় হাত দিলাম। স্যার আমার অবস্থা দেখে ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে লাগলো। আমি শুধু ওনার কথা শুনতে পারতেছি, উনি আমার সাথে বেইমানি করেছে, এটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। তাসলিমা আমার কাছে আসতে চেয়েছে কিন্তু ওকে না করা হয়েছে।
একজন ডাক্তার এসে বলল, বলুন স্যার। স্যার বলল, ওর খাবারে অল্প কিছু বিষ দেওয়া হয়েছে, যাতে না মারা যায় সেই ব্যবস্থা করুন। অমনি আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে আবার পুনরায় চলে গেল। আমার এখন কষ্টটা বেশি হতে লাগলো। গলায় ধরে বললাম, আমার সাথে এমনটা কেন করলেন? স্যার বললেন, আমি তোমাকে বুঝাতে চেয়েছি, যখন 2টা বুলেট তোমার 2 বুকে থাকবে, যখন তুমি এই ব্যথা সহ্য করতে পারবে না, ঠিক তখনও আমার মেয়ের এইভাবেই খেয়াল রাখতে হবে। তখন তোমাকে নিজের জন্য বাঁচলে হবে না, আমার মেয়ের জন্য বাঁচতে হবে। বুঝতে পেরেছো এখন আমি তোমাকে কি বুঝাতে চেয়েছি? এক কথা, আমার মেয়ের যেন কিছুই না হয়। এখন যেই কষ্টে আছো, এই কষ্টের মাঝেও আমার মেয়ের খেয়াল রাখতে হবে। বুঝা গেল? এখন যাও, আজকে থেকেই তোমাদের ডিউটি শুরু। ওর রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো। আর আমার মেয়ের যদি কিছু হয়, তোমাদের মাথাগুলো নিয়ে আমি ফুটবল খেলবো, সাথে তোমাদের পরিবারের গুলো হয়তো থাকতে পারে। আমি ব্যথা সহ্য করে বললাম, স্যার আপনি চিন্তা করবেন না, আমরা সব পারবো। তাসলিমা আমাকে নিয়ে উপরে চলে গেল। আমরা গিয়ে রিয়ার রুমের সামনে দাঁড়িয়ে আছি। তাসলিমা বলল, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? আমি বললাম, আমার ভেতরে বিষ দেওয়া হয়েছে, আর বলছিস কষ্ট হচ্ছে নাকি? আমার কলিজায় আগুন লেগে আছে মনে হচ্ছে, সহ্য করতে পারছি না রে। আর চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেল। তাসলিমা বলল, কেমন মানুষ উনি? পরীক্ষা করতে গিয়ে তোকে বিষ খাইয়ে দিল। এসব কিছু না, সব সহ্য করে কাজ করতে হবে, বুঝলে? আমাদের সিনিয়র স্যার আমাকে উদ্দেশ্য করে বলল। আমি বললাম, স্যার আমি পারবো, আপনি চিন্তা করবেন না। স্যার বলল, গুড। আমি বললাম, তাসলিমা তোর কাছে টক জাতীয় কিছু আছে? তাসলিমা বলল, না। আমি বললাম, তুই তাহলে এখানে একটু দাঁড়া, আমি পানি খেয়ে আসি। তাসলিমা বলল, যা। আমি পানি খেয়ে আবার দরজার সামনে দাঁড়ালাম। তাসলিমা বলল, দেখিস ওর বাবার জন্য একদিন ওর মেয়ে বিপদে পড়বে, তখন হিসাব করে নিস আমার কথা। শালা পরীক্ষা করে আমাদের। মনটা চাইছিল ওকে যে। আমি বললাম, এসব বলিস না, অন্য কেউ শুনতে পাবে। তাসলিমা বলল, সব সময় থানায় সময় কাটিয়েছি, আর এখন দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিতে হয়, কেন যে এখানে আসতে গেলাম? আমি বললাম, দেখি সামনে আবার কোন পরীক্ষা অপেক্ষা করছে আমাদের জন্য। তাসলিমা বলল, ম্যাম তো এখনো বের হয় নাই, চিন্তা হচ্ছে আমার। আমি বললাম, তোর চিন্তা করে কি লাভ, যা করার তো আমাকেই করে। তাসলিমা বলল, এই খারাপ কথা একদম বলবি না। আমি বললাম, তো কি করব, রাগে শরীরটা ফেটে যাচ্ছে। তাসলিমা বলল, আমাদের জীবনটাই এমন। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনতে পেলাম। সামনে তাকিয়ে দেখি রিয়া ম্যাম আসছে। আমাদের কাছে এসে একবার ভালো করে তাকিয়ে দেখলেন। আমরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। রিয়া ম্যাম বললেন, তোমরা তো আজকে থেকে আমার বডিগার্ড নাকি? তাসলিমা বলল, জি ম্যাম। রিয়া ম্যাম বলল, তোমার নাম কি? তাসলিমা বলল, আমার নাম তাসলিমা। রিয়া বলল, ওহ তাসলিমা, খুব সুন্দর নাম। কত বছর ধরে পুলিশের চাকরি করো? তাসলিমা বলল, এই তো ম্যাম মাত্র 3 বছর। রিয়া ম্যাম বলল, ও বিয়ে হয়েছে তোমার? তাসলিমা বলল, না ম্যাম, তবে বিয়ের কথাবার্তা চলছে। রিয়া বলল, একটা কথা কি জানো তোমরা? তাসলিমা বলল, কি ম্যাম? রিয়া বলল, কি ব্যাপার, শুধু তুমি কথা বলছো? এই ছেলে, তুমি কথা বলো না কেন? আমি বললাম, জি ম্যাম, আমাকে তো আপনি কিছু বলেন নাই। রিয়া বলল, তোমার সাথে একটু পরে কথা বলবো, তুমি অপেক্ষা করো। তো মিস তাসলিমা, আমার সাথে যারা কাজ করে, এক কথায় তাদের বউ বাচ্চা এমনকি স্বামীও থাকতে পারবে না। আমার মতোই সিঙ্গেল হয়ে আমার সাথে কাজ করতে হবে, বুঝে গেছো? তাসলিমা বলল, জি ম্যাম, আর বলতে হবে না আপনাকে। রিয়া বলল, আর যদি বিয়ে করার ইচ্ছে থাকে তাহলে এখনই চাকরি ছেড়ে চলে যেতে পারো। আমি বললাম, ম্যাম আপনাকে পার্সোনাল একটা কথা বলবো। আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখলেন। রিয়া বলল, মাত্র চাকরিতে জয়েন করেছো, এর মাঝেই আমাকে পার্সোনাল কথা বলতে চাও? আমি বললাম, সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। রিয়া বলল, মনে থাকে যেন। আর তুমি আমার সাথে আসো, তোমার সাথে কিছু দরকারি কথা আছে আমার। আমাকে উদ্দেশ্য করে বলল। আমি বললাম, জি ম্যাম, কিন্তু। রিয়া বলল, একা একা ভয় পাচ্ছ নাকি? তুবা, এই তুবা। রিয়ার ছোট বোন দৌড়ে এসে বলল, কি হয়েছে আপু? রিয়া বলল, ভেতরে যা তো একটু, উনি নাকি একা একা ভয় পাচ্ছে। আমি মনে মনে বললাম, ও মা, আমি আবার কখন বললাম আমি একা একা ভয় পাচ্ছি? রিয়া বলল, কি মিস্টার, আসেন, নাকি আমন্ত্রণ জানাতে হবে আপনাকে? তাসলিমা বলল, ম্যাম আমি কি এখানেই থাকবো? রিয়া বলল, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। রিয়া অবাক করে আমাকে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। এটা দেখে তো আমার কলিজায় পানি নাই, না জানি এখন কি করে। তুবা বলল, আপু ভাইয়াকে কি বলবে? রিয়া বলল, নে তুই ফোনে গেম খেল, কেমন? আমি ভয়ে ভয়ে বললাম, ম্যাম আমাকে কিছু বলবেন? রিয়া বলল, বলার জন্যই তো দরজা বন্ধ করলাম। আমি বললাম, জি বলুন। রিয়া বলল, তোমার নাম রনি, তোমার মা থানার ওসি। একে একে আমার পরিবারের সবকিছু বলে দিল। আমি পুরাই অবাক হয়ে গেছি। ম্যাম এসব জানে কিভাবে? আমি বা আমরা পরিবারের কেউ তো ম্যাডামের সাথে কথাই পর্যন্ত বলি নাই। আমি বললাম, ম্যাম আপনি কিভাবে এসব জানেন? ম্যাম একটা হাসি দিয়ে বললেন, ওই চেয়ারটা নিয়ে বসো, তোমার সাথে অনেক কথা আছে। আমি বললাম, না ম্যাম, আমি এভাবেই ঠিক আছি, একজন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছি, এটা তো আমার সৌভাগ্যের বিষয়। রিয়া বলল, আমার সম্পর্কে তো তুমি সবকিছুই জানো, আমি কি ঠিক বলছি?
আমি বললাম না মানে। রিয়া বলল এত মানে করতে হবে না। তোমার মা আমার সম্পর্কে তোমাকে সবকিছু বলেছে, এটা আমি শিওর। সত্যি করে আমাকে বলো। দেখো আমি তোমাকে বিশ্বাস করতে চাই, তাই অবিশ্বাসযোগ্য কাজ করবে না আমার সাথে, এটা যেন মনে থাকে। আমি বললাম জি ম্যাম, আপনার সম্পর্কে আমার আম্মু সবকিছু আমাকে বলেছে। রিয়া বলল জানো তোমার আম্মু খুব ভালো একটা মানুষ, উনি জানতো আমি ব্যাংক ডাকাতি করেছি, এরপরেও আমার পিছু ছেড়ে দিয়েছে। আমি বললাম এসব কেন করতে গেলেন ম্যাম? রিয়া বলল তখন আমি একটা বড় বিপদে পড়েছিলাম, এজন্য এসব করতে হয়েছে, আর সেই দিন ব্যাংকে গিয়ে সব টাকা জমা করে দিয়েছি। আমি বললাম শুনেছি আপনি নাকি এতিমখানা চালান। রিয়া বলল এজন্যই তো তোমার মা আমার পিছু ছেড়েছে, না হলে। জানো তোমার মাকে আমি একটু ভয় পেয়েছিলাম, কারণ উনি যে ফাইল হাতে নেন এর সমাধান করেই ছাড়ে, আর ওনার ওপর লেভেল পর্যন্ত হাত আছে, এজন্য আমার একটু ভয় হয়েছিল। আচ্ছা কি বলে ডাকবো তোমাকে? আমি বললাম ম্যাম যা ইচ্ছা বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই। রিয়া বলল আমি এভাবে কারোর সাথে কথা বলি নাই, তোমার সাথে একান্তে কথা বলার একটা কারণ আছে, এটা কি তুমি জানো? আমি বললাম না ম্যাম। রিয়া বলল তোমার মা অনেক ভালো, আর উনি তোমাকে আমার প্রোটেকশন করার জন্য দায়িত্ব দিয়েছে, পারবে তো সবকিছু সামলে রাখতে? আমাকে ইশারা করে বলল কানের ব্লুটুথ খুলতে, আমিও খুলে ম্যামের হাতে দিয়ে দিলাম। রিয়া বলল তোমরা কয়জন একসাথে কাজ করো? আমি বললাম স্যারের মানা আছে বলতে। ম্যাম আমার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলল আমি তোমাকে স্পেশাল করতে চাই। আমি বললাম কিভাবে ম্যাম? রিয়া বলল তোমার মা অনেক ভালো, আর ওনার ছেলে তুমি, এজন্যই আমি তোমাকে বিশ্বাস করি। আমি বললাম ম্যাম আমি থাকতে আপনার কোনো ক্ষতি হবে না। রিয়া বলল এজন্যই তো আমি তোমাকে স্পেশাল করতে চাই। আমি বললাম সেটা আবার কিভাবে ম্যাম? রিয়া বলল কয়জন মিলে একসাথে কাজ করো এটা আগে বলো, এখন তো আর তোমার সিনিয়র অফিসার শুনছে না, তুমি নির্ভয়ে বলে ফেলো। আমি বললাম এখান থেকে গেলে হয়তো তিনি আমাকে আর আসতে দিবেন না। রিয়া বলল আমি কে তুমি তো জানো। আমি বললাম জি ম্যাম। রিয়া বলল আমি চাই তুমি শুধু আমার হয়ে কাজ করো। আমি বললাম সেটা কিভাবে? রিয়া বলল আগে বলো তোমার গ্রুপে কয়জন আছে? আমি বললাম জি ম্যাম 5 জন, 2 জন লুকিয়ে আপনাকে প্রোটেকশন দিবে, আর একজন সিনিয়র স্যার, ওনার কথা ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না, এটাই ওনার হুকুম। রিয়া বলল বুঝে গেছি, আজকে থেকে তুমি কারো হুকুম মেনে কাজ করতে পারবে না, আর তোমার চাকরির কি হয় সেটা আমি দেখব, তোমার চিন্তা করতে হবে না, তুমি শুধু আমার হুকুম মেনে কাজ করবে, অন্য কারো কথাই না, বুঝলে? আমি বললাম ম্যাম আমি তো এখানে আসছি আম্মুর কথা শুনে। রিয়া বলল তোমার মা আমার ভালো চায়, এজন্য তোমাকে আমার কাছে পাঠিয়েছে, এখন বলো আমি কি বলেছি, পারবে তো? আমি বললাম জি ম্যাম পারবো, আপনার চিন্তা করতে হবে না। রিয়া বলল গুড। এই বলেই ফল কাটার চাকুটা হাতে নিলেন। আমি বললাম আরে আরে ম্যাম করেন কি? রিয়া বলল কেন কি হয়েছে? আমি বললাম আপনার বাবার মতো আপনিও কি আমাকে আবার পরীক্ষা করতে চান নাকি? রিয়া বলল কেন, আমার বাবা তোমাকে আবার কি করেছে? আমি বললাম কি করেছে তা আর বলিয়েন না, উনি আমাদের পরীক্ষা করতে হাতে পিস্তল তুলে দিয়েছে, পিস্তল দিয়ে বলেছে নিজেকে মারার জন্য, আর আমাকে তো খাবার সাথে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, এখনো গলায় জ্বালাপোড়া করছে। রিয়া বলল তুবা কিচেন থেকে টক জাতীয় কিছু এনে ওনাকে খাওয়া। তুবা বলল পরে আপু, এখন খেলছি। আমি বললাম থাক সমস্যা নেই, এতটা নেই এখন। রিয়া বলল আমার বাবা এমনই, তিনি সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, কিন্তু আমি তোমাকে খুব সহজেই বিশ্বাস করে ফেলেছি, চিন্তার কিছু নেই, আমি বাবার মতো তোমাকে আবার পরীক্ষা করব না। আমি বললাম এত ক্ষমতাশালী একজনকে প্রোটেকশন করতে হবে, এভাবে তো আর কেউ বিশ্বাস করবে না, তবে ম্যাম আপনি খুব ভালো। রিয়া বলল আমার সাথে কয়েকদিন কাজ করো, পরে জানতে পারবে আমি কতটা ভালো। আমি বললাম ম্যাম তাহলে কি আমি যেতে পারি? রিয়া বলল কেন, আমাকে কি এখনো ভয় পাও? আমি বললাম এই তো একটু। বাইরে তাসলিমা দাঁড়িয়ে আছে, ও কি না কি মনে করে। রিয়া বলল একটু আগে আমি কি বলেছি শুনেছ তো? আমি বললাম আপনাকে ব্যক্তিগত প্রশ্ন আমি করব না, তবে যখন আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারেন তখন বলিয়েন। তুবা বলল ভাইয়া তোমার সাথে তো এখন দেখা হয়েছে, নামটা বলবা না? রিয়া বলল কি রে তুবা, তুই ওনাকে চিনিস নাকি? তুবা বলল আপু, ভাইয়ার সঙ্গে কিছুক্ষণ আগেই কথা হয়েছে। আমি বললাম আমার নাম রনি। তুবা বলল খুব সুন্দর নাম ভাইয়া। রিয়া বলল তোমার মাকে একদিন বলিও এখানে এসে আমাকে দেখে যেতে। আমি বললাম আপনার সময় হবে ম্যাম, আপনি তো। রিয়া বলল বলতে হবে না, আমাকে বলিও শুধু, আমি সময় বের করে নিব, আর সাবধান বাইরে যখন আমার সাথে থাকবে আমার সাথে কথা বলার একদম চেষ্টা করবে না। আমি বললাম কেন ম্যাম? রিয়া বলল সেটা পরে জানতে পারবে, আর যদি আমার বিরুদ্ধে কোনো কাজ করো আমি ছাড়লেও বাবা কিন্তু তোমাকে ছাড়বে না। আমি বললাম আরে ম্যাম আপনি আমাকে যেভাবে বিশ্বাস করেছেন এর মূল্য অবশ্যই আপনি পাবেন। রিয়া বলল শুনে খুশি হলাম। আমি বললাম ম্যাম তাহলে আজকে আপনি কি কোনো জায়গায় বের হবেন? রিয়া বলল না আজকে আর তেমন কাজ নেই,
আমি বললাম তাহলে আমরা কি চলে যাব ম্যাম? রিয়া বলল চলে তো যাবে, তার আগে একটা কাজ আছে। আমি বললাম কি কাজ ম্যাম? রিয়া বলল আসো আমার সাথে। ম্যাম দরজা খুলে আমাকে পাশের রুমে নিয়ে গেল। সেখানে অনেকগুলো ছেলে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমার কলিজায় পানি নাই। আমি বললাম ম্যাম আমাকে কি এখন আপনি মারতে চান? আর কত পরীক্ষা করবেন আমাকে আপনারা? রিয়া বলল তোমায় দেখে একটু মায়া লেগেছে, কি করা যায় বলো তো? আমি বললাম একটু আগে কত সুন্দর করে কথা বললেন, আর এখন? রিয়া একটু রেগেই বলল এগুলো তোকে এমনিই বলেছি, আর ভাবিস না আমার সাথে তুই ফ্রিভাবে কথা বলবি। আমি বললাম আপনাকে আমি কি কিছু বলেছি ম্যাম? রিয়া বলল যা আমি তোকে ছেড়ে দিলাম, কিন্তু আমার কথার অমান্য হলে কিন্তু আমি তোকে ছাড়বো না। আমি আস্তে করে বললাম বাপের মতোই দেখি মেয়েও 1 নাম্বার খাটাস। রিয়া বলল কি রে কিছু বললি নাকি? আমি বললাম না ম্যাম, আমি আবার কি বলবো? যদি আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হয় তখন আমি মাথা পেতে আপনার কাছে এসে দাঁড়াবো, তখন যা পারেন করিয়েন। রিয়া বলল আচ্ছা এখন তাহলে যা, কালকে সকাল থেকে ডিউটি শুরু তোদের। আমি বললাম জি ম্যাম। একটা মেয়ে মানুষের এত রূপ যে থাকতে পারে সেটা আমার আগে জানা ছিল না। একটু আগে কত সুন্দর মধুর কণ্ঠে কথা বলছিলেন, আর এখন আমাকে মারার জন্য নিয়ে গিয়েছিল। বাহিরে এসে তাসলিমাকে টেনশনে দেখে বললাম কি হয়েছে তোর? তাসলিমা বলল স্যার নাকি তোকে লাইনে পাচ্ছে না। আমি বললাম স্যারের সাথে পরে কথা বলবো, এখন চল বাসায় চলে যাই, ম্যাম আমাদের ছুটি দিয়েছে। তাসলিমা বলল তাহলে চল। যেতে যেতে তাসলিমা আমাকে বলল ম্যাম তোকে কি বলেছে ভেতরে ডেকে? আমি বললাম পরে বলবো, এখন বাসায় যাই, খুব খিদে লেগেছে আমার। তাসলিমাকে বিদায় করে দিয়ে আমি বাসায় যেতে লাগলাম। বাসায় এসে দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 8 নাম্বার পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে উড়াধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।